নমস্কার বন্ধুরা। বাংলাদেশে বেশ কিছুদিন ধরে যে হিন্দুদের ওপর অত্যাচার নেমে এসেছে এবং সেটা ক্রমাগত বেড়ে চলেছে, ফলে কদিন ধরেই এই ভাবনাটা তৈরি হচ্ছিল এবং রাগ হচ্ছিল প্রচণ্ডভাবে যে যেভাবে হিন্দুদের ওপর এই নিধন চলছে সেটা কি সত্যি সত্যিই বাংলাদেশের যে মুসলমান সমাজ তারা করছে, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে। এইটা নিয়েই ভাবনা থেকেই যেটা আমার মাথায় এলো যে যদি সেখানকার যে মুসলমান সমাজ, বাংলাদেশে সাধারণ মানুষ, তারা যদি চাইতো যে তাদের দেশে হিন্দুরা থাকবে না, তাহলে ৭১-এ বাংলাদেশ গঠন হওয়ার পরে আজকে ৫০ বছর অতিক্রান্ত হয়ে গেছে, খুব সহজেই কিন্তু সেখানকার মানুষ হিন্দুদেরকে এতদিনে পুরোপুরি তাড়িয়ে দিতে পারত। সেটা কিন্তু হয়নি। সেখানে যে ২২% হিন্দু ছিল একটা সময়, সেইখান থেকে আজকে যে ৮%-এ এসে দাঁড়িয়েছে, যদিও সেটা ২০২২-এর গণনা অনুযায়ী সেটা হয়তো আরও কমেছে, কিন্তু এই যে হিন্দুদের ওখানে যে জনসংখ্যা ক্রমশ কমেছে সেটার জন্য প্রধানত দুটো কারণ দায়ী বলে আমি অন্তত মনে করি। এক, সেখানে ক্রমাগত মৌলবাদের শক্তি বৃদ্ধি হওয়া, ফলে চোরাগপ্ত আক্রমণ হিন্দুদের ওপর ক্রমাগত বেড়েছে। আর তার সাথে সাথে রুটি রোজগারের জন্য, রোজগারের তাগিদেই মেনলি বাংলাদেশ থেকে ভারতে মানুষ এসেছে, এবং সেটা শুধুমাত্র যে হিন্দুরা এসেছে তা কিন্তু নয়, মুসলমানরাও এসেছে। অনুপ্রবেশ সমস্যা ভারতের একটা বড় সমস্যা, সেখানে শুধুমাত্র হিন্দুরা কিন্তু আসেনি। তার মানে এর থেকে এটা বোঝা যায় যে এই যে টোটাল ক্যাওয়াসটা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম ক্যাওয়াস দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রোপাগান্ডা চলছে, সেইটা আদতে সত্যি নয়। সেখানকার মুসলিম সমাজ বোধহয় হিন্দুদের ওপর যেটা করছে সেটাও কিন্তু সমর্থন করছে না। তাহলে প্রশ্ন আসে যে যদি সেখানকার সাধারণ মানুষ এই যে গল্পটা চলছে সেটাকে সমর্থন না করে, তাহলে কে করছে? করছে সেই যার আদতে ফায়দা আছে এটা করে। কার ফায়দা? দেখুন, হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার ভারতে চলে আসা এবং তারপরে অন্তর্বর্তী সরকার গঠন হওয়া, যে ছাত্র আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেটাকে আমি সমর্থন করি, যে ডিক্টেটরশিপের গণতন্ত্রের কোনো রকম জায়গা হতে পারে না। যেটা ছাত্ররা করেছে, বাংলাদেশের মানুষ করেছে, একদম ঠিক কাজ করেছে। এবার এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর রিফর্মের কথা আসে। সংস্কার মানে একটা দেশের সংস্কার মানে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সংস্কার। এই তিনটে একটার থেকে একটা কিন্তু আলাদা নয়, এই তিনটে একটার সঙ্গে একটা জড়িয়ে থাকে। সংস্কার করতে গেলে প্রথমেই যেটা দরকার ছিল, দ্রব্যমূল্য যে প্রচণ্ডভাবে বৃদ্ধি হয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, সেইগুলোকে কমিয়ে নিয়ে আসা, শিক্ষাক্ষেত্রে নতুন কোনো ভাবনাকে ইন্ট্রোডিউস করা, মহিলাদের শিক্ষার ব্যাপারে প্রচণ্ডভাবে আগ্রহী হওয়া। তার কারণ পৃথিবীর যে কোনো সমাজকে আপনি দেখে নিন, যেখানে মহিলারা শিক্ষিত সেই সমাজ সবচেয়ে বেশি অগ্রগতি লাভ করেছে। এর সঙ্গে আছে কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা। ফলে সংস্কার মানে ওভারঅল কিন্তু এইগুলি সংস্কার। এবং রাজনৈতিকভাবে সংস্কার মানে হচ্ছে দেশে শান্তি ফিরিয়ে এনে একটা নির্বাচন প্রক্রিয়াকে সম্পন্ন করা, এবং সেখান থেকে একটা নতুন সরকার আসবে যা মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হবে, এবং আস্তে আস্তে তার পরের সংস্কারগুলো হবে। সংস্কারের নামে যারা সংস্কারের দায়িত্ব রয়েছে, মানে এই মুহূর্তের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তারা যদি চায় যে বছরের পর বছর এই সংস্কারের নামে আদতে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া বা সোজা কথায় বললে বন্ধ করে দেওয়া, তাহলে কিন্তু গণ্ডগোল, সেইখান থেকেই গণ্ডগোল, এটা বোঝা যায়। তার কারণ বেশ কিছুদিন আগে, মানে ধরুন মাস দুয়েক আগে, একটা ইন্টারভিউতে একজন উপদেষ্টাই হবে বা অন্য কেউ হতে পারেন, আমি ঠিক সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জানানো হলো যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে বা নির্বাচনের দিন ঘোষণা করতে 2026-এর মাঝামাঝি সময় হয়ে যাবে। তার মানে প্রায় 2 বছর। কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে নির্বাচনের 2 দিন আগে একজন উপদেষ্টা জানালেন যে নির্বাচন প্রক্রিয়া মোটামুটিভাবে চেষ্টা করা হচ্ছে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে ফেলার। হয়তো সেটা জানুয়ারি, কিছুদিন বেশি সময় লাগতে পারে, জানুয়ারির মধ্যে হবে, মানে 2024-এর ডিসেম্বর অথবা জানুয়ারি 2025-এর মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে 2 বছর সময় লাগতো, সেটা হঠাৎ করে কি করে আর 1-1.5 মাস বাকি, 1 মাস বাকি বেসিক্যালি, কি করে এর মধ্যে নির্বাচনকে করে দেওয়া যাবে?
যেটা 2 মাস আগে মনে হয়েছিল 2 বছর লাগবে। কি এমন জাদুকাঠি হঠাৎ করে এই অন্তর্বর্তী সরকারের কাছে চলে এলো যে নির্বাচনকে করে দেওয়া যেতে পারে? প্রথমে 2 বছর সময় লাগবে ভেবে শুরু থেকেই অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই সংস্কার বলতে শুধুমাত্র তারা এই সংস্কারই করেছে যে ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা। সেই কারণেই এই 2 বছর সময় যে লাগতো, তাতে আদতে যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল সেইটা না দিতে পেরে মানুষকে তো কিছু একটা দিতে হবে, তাদেরকে তো বোঝাতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে, কারণ তারা নির্বাচনের জন্য পাগল হয়ে রয়েছে, কারণ 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। তাই তাদেরকে কি দেওয়া হলো না, হিন্দুদের নিধন করো আর ভারত বিরোধিতা। এইবারে যখন দেখলো যে আমেরিকায় বাইডেনের বদলে কমলা হ্যারিস হেরে গেলেন এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, যে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে গেল সঙ্গে সঙ্গে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা প্যালপিটেশন তৈরি হয়ে গেল। তার কারণ ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতে গেছেন, কিন্তু আসনে বসবেন মানে নিজের কাজ শুরু করবেন 20শে জানুয়ারি 2025 থেকে। সেই কারণেই কি এই ডিসেম্বরে বা জানুয়ারির মধ্যে নির্বাচন করে দেওয়ার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার করে ফেললো। সেই কারণে এইবারে আদতে বাংলাদেশের মানুষকে যে সংস্কারগুলো দেওয়ার কথা ছিল সেই সংস্কারগুলোর ব্যাপারে জিরো বেসিক্যালি। তাহলে কি দিতে হবে না, দিতে হবে হিন্দুবধ, ভারত বিরোধিতা, যাতে হিন্দু মুসলিম বিষয়টাকে কাজে লাগিয়ে যারা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে তারা ভোটে জিততে পারে। সেই কারণেই এই গল্পটা চালু করা হলো। আর এতে অন্তর্বর্তী সরকারের আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের থেকেও বেশি মুসলিম বাস করে এই ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে একটা বিপুল সংখ্যক মুসলমানরা বাস করে, ফলে এই হিন্দু মুসলিম হাওয়াকে তুলে দিয়ে যদি এই ভারতেও একটা হিন্দু মুসলিম দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়। যদিও একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে ভারতে কি তাহলে হিন্দু মুসলিম দ্বন্দ্ব হয় না? হয়, এক সংসারে থাকতে গেলে টুকটাক লেগেই থাকে। কিছুদিন আগে আমাদের এখানে দিল্লিতেও একটা বড়সড় হিন্দু মুসলিম দাঙ্গার মতোই হয়ে গেছে, পশ্চিমবঙ্গেও মাঝে মধ্যে টুকটাক হয়। কিন্তু সে দিল্লির কথা বলুন বা পশ্চিমবঙ্গের কথা বলুন, সরকার কখনো এই দাঙ্গাকে প্রমোট করে না। সরকার সেখানে রাস্তায় নামে, সরকারি আধিকারিকরা রাস্তায় নেবে, মানুষকে বুঝিয়ে সেই দাঙ্গাকে থামানোর চেষ্টা করে। দিল্লিতেও আমরা দেখেছি যখন দাঙ্গা হয়েছে, ভারতের ন্যাশনাল অ্যাডভাইজারি, সিকিউরিটি অ্যাডভাইজারি অজিত ডোভাল স্যার, তিনি পর্যন্ত রাস্তায় নেবে মানুষকে গিয়ে বুঝিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, যাতে মানুষের সরকারের ওপর বিশ্বাস ফিরে আসে এবং হিন্দু মুসলিম এই যে দাঙ্গা সেটা যাতে বন্ধ হয়। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার তারা নিজেরাই প্রমোট করছে যাতে এই হিন্দু মুসলিম দাঙ্গা চলতে থাকে এবং সেটাকে যে নির্বাচন আসন্ন সেখানে কাজে লাগানো যায়। এইবারে আসি যে ইস্কনের কথায়। চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করে নেওয়া হলো কি না, তিনি দেশবিরোধী কাজ করেছেন এবং তাকে অ্যারেস্ট করার পর অবৈধভাবে জেলে আটকে রাখা হলো, কেস গেল কোর্টে এবং সঙ্গে সঙ্গে একটা হাওয়া উঠে গেল যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে। যেদিন কোর্টে কেস ছিল এবং আদালত জানিয়ে দিল যে ইস্কনকে নিষিদ্ধ করার ব্যাপারে কোর্ট কোনো রায় দেবে না এবং এই পুরো সিদ্ধান্তটা সরকারের ওপর ছাড়া হলো। সরকারি আইনজীবী, আমি শুনেছি সেই ভিডিওটা, যে সরকারি আইনজীবী তিনি বেরিয়ে এসে বললেন যে ইস্কনের অনেক বিরোধিতা করলেন এবং তার সঙ্গে জানালেন যে পৃথিবীতে এরকম অনেক দেশ আছে, তার মধ্যে রাশিয়া, চীন এসবের নাম নিলেন, যে এই জায়গাগুলোতেও তো ইস্কন নিষিদ্ধ। বুঝে নিলাম ইস্কন নিষিদ্ধ। এক তো চায়না বা রাশিয়া এগুলো কমিউনিস্ট কান্ট্রি, সেখানে ধর্মে তারা বিশ্বাসই করে না, তারপরে সেইখানে কি নিষিদ্ধ হলো না হলো তাতেই বা কী যায় আসলো, বা অন্য কোনো দেশে নিষিদ্ধ তাই আমার দেশে সেটাও নিষিদ্ধ, এটার তো কোনো মানে হয় না। তার কারণ জাকির নায়েককে তো ভারতবর্ষ নিষিদ্ধ করে রেখেছে, তাহলে তো আর অন্যান্য দেশগুলোর তো মুসলিম কান্ট্রিগুলোর তো উচিত জাকির নায়েককে নিষিদ্ধ করে দেওয়ার, কারণ জাকির নায়েক যে ধরনের কথাবার্তা বলেন তিনি তো বেসিক্যালি সমাজে অশান্তিই তাতে বেড়ে উঠবে, এর বাইরে তো আর কিছু হয় না। রিসেন্টলি পাকিস্তানও আমরা দেখেছি এবং সেখানে পাকিস্তানের সাধারণ মানুষও কিন্তু জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলেছেন, উনি যে কথাগুলো বলেছেন আমি সেগুলো বলতে যাচ্ছি না। যে সরকারি আইনজীবী তিনি বললেন যে এই মুহূর্তে ইস্কনকে নিষিদ্ধ করে দিতে হবে। পরের দিনই বাংলাদেশ উপদেষ্টারা জানিয়ে দিলেন যে ইস্কনকে নিষিদ্ধ করা হচ্ছে না। কেন করলেন? আগের দিন এত ঝড় উঠলো যে নিষিদ্ধ করতে হবে, পরের দিনই কেন করলেন না? তার কারণ হচ্ছে যে কোনো একটা সংগঠনকে নিষিদ্ধ করতে গেলে আপনাকে তার বিরুদ্ধে তো কোনো ডকুমেন্ট চাই,
সেই কারণেই কিন্তু আদালত কিছু বলতে পারেনি, কারণ আদালত কোনো একটা সিদ্ধান্ত দেবে, তাতে তার প্রমাণ দরকার হয়। শুধু ভারবালি কিছু একটা বলে দিলাম ইসকনে অস্ত্র আছে, এই আছে সেই আছে, তার জন্য একটা সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া হোক। ইসকন আমেরিকাতে আছে, ইউরোপে আছে, সারা পৃথিবী জুড়ে ইসকনের বহু সংগঠন আছে। ইসকনের মতো এত সুন্দর একটা সংস্থাকে বলা হচ্ছে যে সেখানে অস্ত্র আছে। যারা হিন্দুদের ওপর, ইসকনের সন্ন্যাসীদের ওপর এত অত্যাচার চলছে, বৌদ্ধদের ওপর অত্যাচার চলছে, বিভিন্ন হিন্দু সংগঠনের মানুষের ওপর অত্যাচার চলছে, কিন্তু তারপরও তারা শান্তির কথা বলছে, তারা প্রেয়ার করছে। আপনার কি মনে হয় যে ইসকনের ক্ষমতা নেই, ইসকনের সেই বাহুবল নেই যে তারাও কিছু একটা করতে পারে? কিন্তু তারা হিংসায় বিশ্বাস করে না, তারা চায় শান্তি আসুক। এবারে আপনারা এই যে ডিসিশনটা বদল করলেন, তার কারণ হচ্ছে আপনাদের কাছে এইটুকু তথ্য পর্যন্ত ছিল না যে চিন্ময় প্রভু তিনি ইসকনের আর সদস্য নেই। সেইটুকু ডকুমেন্ট আপনাদের কাছে নেই, সেইটুকু তথ্য নেই। সেইটা না জেনেই হঠাৎ করে যেহেতু উনি গেরুয়া পড়েন, তাই ইসকনকে নিষিদ্ধ করে দাও, একটা প্রোপাগান্ডা তৈরি করে দেওয়া হলো। তারপরে সেটা আবার ঘুরেও গেল। তার সঙ্গে আর একটা কথাও আপনাদেরকে বলি, মানে অন্তর্বর্তী সরকারকে বলছি, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমার একটা কথাও বলার নেই। কারণ সাধারণ মানুষ, সে ভারত হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যেখানেই হোক, প্রত্যেকের যে দৈনন্দিন জীবনের যে যুদ্ধ, সেই যুদ্ধ লড়ার পরে তাদের আর এইটুকু এনার্জি বেঁচে থাকে না, বা রসদ আর থাকে না যে তারা মারামারি করতে যাবে একে অপরের বিরুদ্ধে। আসলে আপনারা সংস্কারের নামে, মানে অন্তর্বর্তী সরকারকে বলছি, আপনারা কি করলেন না, আপনারা মুজিবুর রহমানের মূর্তিটাকে ভেঙে দিলেন। তারপরে বলছেন যে রবীন্দ্রসঙ্গীতকে পাল্টে দেওয়া হবে। এর পরের ধাপ আপনাদের হচ্ছে যে বাংলা ভাষার বদলে বাংলাদেশে উর্দুকে জাতীয় ভাষা করা। কারণ আপনারা সেই জায়গাটায় বাংলাদেশকে ফিরিয়ে নিতে চাইছেন যে সময় ভারতীয় ভূখণ্ড ভাগ হয়ে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান হয়েছিল, এবং মুসলমানদের ওপর, বাঙালি মুসলমানদের ওপর পাকিস্তানের সেনাবাহিনী যে অত্যাচার করেছে, লক্ষ লক্ষ মানুষকে তারা মেরেছে, সেইটাকে মুছে দিতে চাইছেন। কারণ যদি ৭১কে মুছে দেওয়া যায়, চেষ্টা হচ্ছে যে মুজিবকে হত্যা করে দেওয়া, হাসিনা যাই করে থাক, যদি মুজিব না থাকতো তাহলে বাংলাদেশ গঠন হতো, পাকিস্তানের পায়ের তলায় পিষে মেরে দিত। সেই ৭১কে হাঁটিয়ে দাও ইতিহাস থেকে, তাহলে কি হবে, আবার সেই জায়গায় ফিরিয়ে নেওয়া যাবে। এবং সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া মানে যে ভাষার জন্য আন্দোলন, আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি, আমরাও গর্বিত ভাষা আন্দোলনের জন্য। সারা পৃথিবীতে ভাষার জন্য এত লক্ষ লক্ষ মানুষ প্রাণ দেয়নি, কোথাও এরকম উদাহরণ নেই যে ভাষার জন্য, নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এইরকম লড়াই একটা জাত লড়েছে। সেই বাংলাদেশকে বাংলা ভাষা থেকে বঞ্চিত করার আবার প্রচেষ্টা চলছে, এবং এর পরের ধাপ এটাই করার ইচ্ছে ছিল। এই যে 2 বছর টাইম, যেটা ইলেকশনটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, তার মধ্যেই সংবিধানের রদবদল হতো, এবং সেখানে প্রথমত গণতান্ত্রিক অধিকারকে মানুষের সরিয়ে নিয়ে সেখানে একটা মৌলবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা, এবং তার সঙ্গে সঙ্গে ভাষাটাকে কেড়ে নেওয়া। কারণ ভাষা যে মুহূর্তে কেড়ে নেওয়া যাবে, সংস্কৃতির বদল হয়ে গেল। এইটাই ছিল অন্তর্বর্তী সরকারের অভিসন্ধি, যেটাই ট্রাম্প এসে যাওয়ায় খানিকটা ধাক্কা খেয়েছে। তাই পুরোপুরি আক্রমণটা হিন্দুদের ওপর নেমে চলে এলো। আর একটা কথা বলি, যে অভিযোগ যে হাসিনা সরকারের এত ডিক্টেটরশিপ, তার দল আওয়ামী লীগ, তাকে নিষিদ্ধ করার কথা কেন বলা হচ্ছে? কি কারণে নিষিদ্ধ হবে? নির্বাচনে লড়তে দেওয়া হোক না। বাংলাদেশের মানুষ তো আওয়ামী লীগের সাথে নেই, শেখ হাসিনার সাথে নেই, তাহলে ভয় কিসের? নির্বাচন হবে, আওয়ামী লীগ ভোটে দাঁড়াবে, হেরে যাবে, মানুষ ভোট দেবে না, তাহলেই তো মিটে গেল। এবং তাতে আরও তো মানুষের কাছে প্রমাণ হবে, সারা পৃথিবীর কাছে প্রমাণ হবে যে মানুষ আওয়ামী লীগকে চায় না। নিষিদ্ধ করা কেন? কিসের ভয়? কিছু তো ভয় আছে। তার মানে এই যে একটা বিরাট যে গল্প সাজানো হয়েছে, সেই গল্পে অন্তর্বর্তী সরকারের একটা ভয় আছে যে যদি নির্বাচন হয়, তাহলে এই যারা লম্পজম্পটা করছে, একটা বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে, সেইটা তাদের সুবিধা দেবে। তার কারণ বিশৃঙ্খলা দিয়ে সাধারণ মানুষের আদতে কোনো সুবিধা হয় না। যেমন ধরুন, বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিশ্বের বাজারে একটা জায়গায় চলে যাচ্ছিল, এবং সেখান থেকে বাংলাদেশের মানুষেই উপকার হতো, কর্মসংস্থান হতো, নতুন ইনভেস্টার আসছো। এই যে ক্যাওয়াসটা চলছে, এতে কি হচ্ছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওইখান থেকে উঠে ভারতে চলে আসছে।
তার কারণ কোনো ইনভেস্টারই সেইখানে ইনভেস্ট করতে যায় না যে সমাজে অশান্তি চলে, সেই কারণেই শান্তির দরকার। অন্তর্বর্তী সরকারের আর একটা সদিচ্ছা হচ্ছে যে তারা চায় যে ভারত যাতে কোনোভাবে রিয়্যাক্ট করে, তাহলে তো নির্বাচনে আরও সুবিধা পাওয়া যাবে। দেখো ভারত আক্রমণ করে দিয়েছে, ফলে এখন নির্বাচনগুলোকে সাইড করে দাও, এখন তো আমরা দেশের জন্য লড়াই করছি। কিন্তু ভারত এই বোকামিতে না পা দেবে না, ভারত অত বোকা নয় যে এতে পা দেবে, এবং অন্তর্বর্তী সরকারের হাতে আদতে সুবিধা তুলে দেওয়া হবে। ফলে ভারত যেটা করার সেটা ভারতীয় সরকার করবে, হিন্দুদেরকে বাঁচাবার জন্য যেটা করার সেটা করবে, ভারত সেই দায়িত্ব নেবে। এবং বাংলাদেশের সরকারের কাছে, মানে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমি অনুরোধ করছি যে বন্ধ করুন হিন্দুদের ওপর এই অত্যাচার, বন্ধ করুন। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এটা বুঝে গেছে যে আপনাদের আদতে প্রোপাগান্ডাটা কী। যদিও একটা প্রশ্ন মনে থেকে যায় যে তাহলে বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নামছে না কেন? বাংলাদেশের মানুষ রাস্তায় নামছে না, তার কারণ তারা একটা আন্দোলন, বড় আন্দোলন করেছে, সেখানে খানিকটা তারা ক্লান্ত। তারাও কিন্তু ঘরে বসে এটা ভাবছে যে এই যে আন্দোলন তারা করেছিল এই জন্য নয়, হিন্দু পিটিয়ে ভারত বিদ্বেষী হয়ে আদতে সমাজের কোনো উপকার কিন্তু হবে না। ফলে তারা একটু ক্লান্ত আছে, কিন্তু ভেতরে ভেতরে তারাও জাগছে, এবং যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু তারা আবার রাস্তায় নামবে। আমি বিশ্বাস করি তারা আবার রাস্তায় নামবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাধারণ মানুষ এই হিংসার পক্ষে নয়, হতে পারে না। না হলে এতদিন ধরে এই সমস্যা ছিল না, হঠাৎ এরকম এই যে একটা বিস্ফোরণ, এটা কেন হবে? শুধু তাই, যাওয়ার আগে শুধু রাহাত ইন্দুরি আমার খুব প্রিয় একজন শায়ার, তার একটা শায়েরি দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব। যদিও আমার হিন্দি ভালো নয়, কিন্তু তবু এই শায়েরিটা আমার মনে হয় যে খুব প্রযোজ্য আজকের এই সময়টার জন্য। সেটা শুনে ভিডিও শেষ করব। শায়েরিটা হলো যে सरादों में तनाव है क्या, सरादों में बहुत तनाव है क्या, कुछ पता तो करो चुनाव है क्या। नमस्कार।